This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগরে পালিত হলো স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন। আমরা জানি ভারত স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। ওই দিনই দেশ জুড়ে পালন করা হয় স্বাধীনতা দিবস। তবে অনেকেরই অজানা, তৎকালীন সময়ে সারা দেশ স্বাধীনতা লাভ করলেও চন্দননগর শহর ছিল তখনও পরাধীন। ফরাসিরা তখনও দখল করে রেখেছিল চন্দননগরকে। প্রায় ৪ বছর পরে ১৯৫০ সালের ২রা মে ফরাসি শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করে চন্দননগর। সেই শহরের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন করল চন্দননগর কলেজ এবং চন্দননগর কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন। শুক্রবার সকালে প্রভাত ফেরি করা হয় এই কলেজের তরফে। উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপমহানগরিক মুন্না আগরওয়াল, কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার, কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্র ছাত্রীরা এবং চন্দননগরের বিশিষ্ট নাগরিকরা। প্রভাত ফেরি শেষে কলেজ অধ্যক্ষ দেবাশিস বাবু বলেন, চন্দননগরকে হেরিটেজ নগরীর স্বীকৃতি দেওয়ায় আবেদন জানানো হয়েছে চন্দননগর কলেজ এবং চন্দননগর কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফে। চিঠি পাঠিয়ে আবেদন করা হয়েছে হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন ব্যানার্জির কাছে। ইতিমধ্যে চন্দননগর কলেজ বিল্ডিংকে হেরিটেজ বিল্ডিং হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে চন্দননগর স্ট্যান্ড। সেরকম আরো অনেক জিনিসই রয়েছে, তাই গোটা চন্দননগর শহরকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বাপি লাহিড়ি ওরা এদের বাড়িতে আসছে, এরা বোম্বে তোদের বাড়িতে, এইরকম কালচার পরিবার তার বাড়ি। এটা ভাবার বাইরে চেয়েছি, দিয়ে দিয়েছি। এটাকে এবার আমরা রিপেয়ার করব। এটা হচ্ছে যে অন্য জায়গাতে দিয়ে দেখা হবে। এটা হচ্ছে কুঠি, এর কয়েকশো বছর বয়স। এই যে টেবিলে যা দেখা যায় এগুলো সব ভাঙা চোরা, এগুলোর বয়স ২৫০ বছর তার বেশি। এগুলো আদি রথের গায়ে। এটা সব ওই রথে বয়স। এইটার বয়স ৩০০ বছর। এর বয়স ৩০০ বছর। এটার বয়স হচ্ছে ওই ১৫০ বছরের কাছে ছিল। একটা বাড়িতে দিয়ে দিয়েছি। এতে বিপ্লবীদের হাতের ছোঁয়া ঘরে দেখতে দেখে আমাদের ওদের পারিবারিক জায়গা থেকে ওরা কানেক্ট করে। আমরা বিকেল সব লেভেল করবো এখানকার ১৫ই আগস্ট তার আগে এই সব কাজগুলো পর, এবং এগুলো পেয়েছি বিখ্যাত বিপ্লবী অরুণ দত্তের পরিবারটা দিয়ে দিয়েছি তার পরিবার। এবং তার বাবাও এই সাইকেলটা চালায়, ফলে সাইকেলের প্রচুর বয়স। এগুলো সঙ্গে স্বাধীনতা হচ্ছে জিনিসটা শেষ। এটা একটা ফ্রেজ অরুণ দত্ত মঠের। এইসব ৫ টাকা আছে, নেবে এরা, নেবে এরা। আমাকে নিয়ে যাবে না মাধ্যমিক পরীক্ষা? অনেক বয়স আর কি। এই জায়গাটা মূলত পূর্ণ যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা একটা ব্যতিক্রমী টেবিল। বিপ্লবীদের শরীরচর্চা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। চন্দননগর সেই আখড়ার ব্যবহার হওয়া দুটো মুগুর মহামূল্য সব
এটা আমরা পেয়েছি। চন্দ্রনগরের লাইট আমরা সবাই জানি তার একটা ইতিহাস রয়েছে, এখানে তার একটা এভলিউশন রয়েছে, হ্যাজাক রয়েছে। এই দুটো আলো হচ্ছে তারও আগে সময়কালের আলো। এই যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা 47 সালে 15ই আগস্টের ঠিক আগে যে কাগজগুলো সেগুলো এখানে রয়েছে। যে বিখ্যাত মতিলাল রায় তার অরুণ দত্ত, বিপ্লবী অরুণ দত্ত, তার ব্যবহার করা শাল, ধুতি, তার বাড়ির জিনিসপত্র এবং এই বক্সটার সিগনিফিকেন্স রয়েছে। আমরা জানি যে বোম তৈরি করা, এইসব কাজে যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন হতো সেই বক্স, এই সমস্ত বিষয়গুলোর ঐতিহাসিক ভ্যালু অসীম। এটা ওনার ব্যবহার করা সাইকেল। তার দিন নির্দিষ্ট হবে তার কাগজ। এগুলো খুব পুরনো ফরাসি দলিল, ফরাসি ভাষায় লেখা, আবার কোনোটা বাংলা ভাষায় লেখা, ফরাসি বাংলা, আবার কোনোটা ইংরেজিতে লেখা। পুরনো কয়েন, নোট, পুরনো আমাদের পুঁথি, এই যত পুতুল আমরা দেখছি এগুলো হচ্ছে ওই রথ তার সাথে যুক্ত ছিল এবং এগুলোর বয়স এরকম 200 বছরের বেশি, 100 বছর, 250 বছর। উদ্দেশ্য সেটা পৌঁছতে সাহায্য করছে। আমি এখানে রাজদীপ আর সুজাতা ওদেরকে একটু ওদের প্রতিক্রিয়াকে বলবো, এই কারণে কারণ ওরা এই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোথায় তুমি একটুখানি সুজাতা পলাশদা ও অরুণ দত্তের পরিবারের যখন আমরা এই গত 1 মাস কাল সেই সমস্ত বাড়িতে আমি এবং আমার কয়েকজন সহকর্মী সেখানে গেছি। সেখান থেকে কিছু নিদর্শন কালেকশন করে নিয়ে এসেছি। আজকে বিকেলে আরও কিছু আসবে, আগামী দিনে আরও কিছু আসবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই গোপালচন্দ্র মুখোপাধ্যায় যে বাড়িটা আগুনতলায়, ওনার বাড়ির দুটো ইট তখনকার দিনে ওনাদের নিজেদের নামে ইট তৈরি হতো এবং সেই ইট দিয়েই ওই প্রাসাদ তৈরি হয়েছিল। তো সুতরাং ওনাদের বাড়িতে যখন যাই বলতে এই মুহূর্তে তো এই দুটো ছাড়া কিছু দিতে পারছি না, তো আমি ওনাদের দেওয়াল থেকে খুলে নিয়ে চলে এসেছিলাম, মানে ঐতিহ্যকে বহন করবো। আজকে বিকেলবেলা আমাদের প্রতিনিধি আসবেন, কিছু জিনিসপত্র নিয়ে আসবেন। এইটার বয়স প্রায় 150 বছর। এটা জার্মান সিলভারের তৈরি। তখনকার দিনের বিয়ের সময় অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মার শাশুড়ি, হ্যাঁ, তিনি ওনাকে দিয়েছিলেন। সেটা আমার শাশুড়ি মা পেয়েছিল, আমার শাশুড়ি মা আবার আমার বউকে দিয়েছে, আমার বউ আবার আছে আমাকে দিয়েছে। তো এইটা ওই দৌড়ি দৌড়ি রাখার জন্য এইটা তখনকার দিনের একটা সুরা পাত্র হিসাবে ব্যবহার করা হয়। এটার ইতিহাসটা তুই বলবি, ও বলবে। আর এই প্লেটগুলো আমি সংগ্রহ করেছি এবং আমরা এইটা হচ্ছে ফরাসি কাজ। এটা চন্দ্রনগরের বিখ্যাত রক্তিক ফ্যামিলির থেকে খুব আমাকে অনেক ভাবিয়েছেন এবং আমাদের যিনি অধ্যক্ষ মহাশয় রয়েছেন শ্রী দেবাশিস সরকার, তিনি অবশ্য এটাকে পাগলামি নামেই তকমা উনি ফেলতে ভালোবাসেন, কিন্তু ওনার পাগলামি বলতে গেলে ওটাতে সামিল হয়ে আমরা অনেকভাবে অনেক মানুষের সাথে যোগাযোগ করতে পেরেছি। তার মধ্যে একটা বিশিষ্ট পরিবারের সাথে যোগাযোগ হয়েছে ভীষণ অদ্ভুতভাবে। তিনি হচ্ছেন অরুণচন্দ্র দত্ত, চন্দননগরবাসী। ওনার নাম মানে একবার বললেই চিনতে পারবেন। তো অরুণচন্দ্র দত্তের নাতনির সঙ্গে ওনার নাম হচ্ছে সেবন্তী দত্ত বদনী। উনি এখানে থাকেন না, মানে চন্দননগরে তো থাকেন না, উনি অনেকটা ট্রাভেল করে বেড়ান। ওনার সাথে আমার খুব অদ্ভুতভাবে সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগ হয় এবং কন্ট্যাক্ট করার পরে উনি আমাদের কলেজ ভিজিট করেন। আমাদের চন্দননগর কলেজে যে মিউজিয়াম রয়েছে, হেরিটেজ মিউজিয়াম, ওখানে আসেন। অরুণ দত্তকে উনি দাদামণি বলে ডাকতেন। ওনার দাদামণির অনেক ছবি দেখে উনি লিটারেলি মিউজিয়ামে চোখে জল ফেলতে বাধ্য হন এবং ঠিক তার পরের দিনই উনি ডিসাইড করেন যে অরুণ দত্তের স্মৃতি যা যা রয়েছে ওনার কাছে প্রিজার্ভ করা, সেগুলো উনি কলেজকে ডোনেট করবেন, আমাদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমি এবং আমাদের কলেজের ছাত্র আমরা দুজনে মিলে তাদের বাড়িতে যাই এবং অরুণ দত্তের অনেক এরকম জিনিস আমরা পাই যেগুলো ভীষণই দুষ্প্রাপ্য এবং আমরা ভাবতে পারিনি যে একবার কলেজে আসার সাথে সাথে উনি শেয়ার করবেন আমাদের সাথে। তার মধ্যে রয়েছে অরুণচন্দ্র দত্তের গায়ের শাল, ওনার ব্যবহার করা ধুতি,
এবং ওনার মা শ্রীমতী গিরিবালা দত্ত ওনারা কারাচিতে থাকতেন। কারাচি থেকে পরবর্তীকালে ওনারা এখানে আসেন। চন্দননগরে এসে ওনারা কানাইলাল দত্তের বাড়িতে প্রথমে ওঠেন, গিরিবালা দত্ত ওনার 6 ছেলে মেয়েকে নিয়ে। এবং তখন গিরিবালা দত্তের কারাচি থেকে আনা অনেক চায়নাদের অনেক বাসনপত্র উনি দিয়ে দেন এবং সিঁদুর কৌটো দিয়ে দেন। অরুণচন্দ্র দত্তের টুল বক্স, যেটা দিয়ে বোম বানাতে অনেক কাজে আসতো, সেগুলোও দেন। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা একটা সাইকেল পাই, র্যালে কোম্পানির সাইকেল। সেটা অনেক পুরোনো কোম্পানি, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কোম্পানি সাইকেল ব্র্যান্ড। সেটা উনি আমাদের সঙ্গে শেয়ার করেন, যেগুলো প্রত্যেকটাই আমাদের কলেজে এখন ভালো করে প্রিজার্ভ করা রয়েছে। তো যোগাযোগটা খুবই অদ্ভুতভাবে হয়েছে ঠিকই, কিন্তু উনি আজকেও আমাদের অনুষ্ঠানে আসবেন এবং উনি বলেছেন ভবিষ্যতে আরও অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো শেয়ার করবেন। এবং তার মধ্যেও রয়েছে 1944, 1949 মানে চন্দননগরের স্বাধীনতার আগে ফরাসি দলিল, দুটো ফরাসি দলিলও উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, যেগুলো ভীষণ রকমের দুষ্প্রাপ্য। তো আমরা খুবই নিজেদেরকে ভাগ্যবতী মনে করি যে আমরা এরকম পরিবারের সঙ্গে এবং আরও অনেক বিশিষ্ট পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করে উঠতে পেরেছি এবং যারা এক কথাতেই মানে বিনা কোনো স্বার্থে, বিনা কোনো ইন্টারেস্টে আমাদের সঙ্গে সমস্ত জিনিস শেয়ার করতে এইরকম মানুষের ব্যবহৃত জিনিস মানে সেটা আমরা কথা বলে বোঝাতে পারবো না। রাজদীপ আর আমি যখন অরুণচন্দ্র দত্তের বাড়িতে গিয়েছিলাম, দত্ত বাড়ি এখানে চন্দননগরে বিবির হাট পালপাড়া রোডে, তখন ওনার ব্যবহার করা শালটা যখন হাতে নিচ্ছে আমার গায়ের কাটা এখনও মানে গায়ে কাটা দিয়ে উঠছে। মানে ভাবতে পারছি না যে মানে ওনার ছবি দেখেছি, ওনাকে নিয়ে ইতিহাসে পড়াশোনা করেছি, কিন্তু ওনার ব্যবহার করা সাইকেল টোটোতে তুলে বেঁধে আমরা নিয়ে আসছি, ওনার ব্যবহার করা শাল, এগুলো হাতে নিয়ে মানে আমরা মনে হচ্ছে মানে আমরা গোয়িং ব্যাক ইন টাইম, আমরা অনেকটা পিছিয়ে গেছি সময়ে। কিন্তু মানে এটা অদ্ভুত একটা অনুভূতি, এটা আমরা দু কথায় হয়তো বলে প্রকাশ করতে পারবো না। জিনিস নিয়ে কালেকশন এবং এই সূত্রে সম্পূর্ণভাবে আমার ফিল্ড হচ্ছে অন্য, আমি কমার্সের স্টুডেন্ট, বাট এই মিউজিয়াম তৈরি হওয়া সম্পূর্ণ আমার চোখের সামনে মিউজিয়াম করে উঠেছে এবং আমি এখন এই মিউজিয়ামে ইন্টার্নশিপে আছি অ্যাজ আ মিউজিয়াম অ্যাসিস্ট্যান্ট। বিভিন্ন বাচ্চাদের বোঝাচ্ছি, কলেজ, ইউনিভার্সিটি, ফরেনাররা আসছে। আপনারা হয়তো মিউজিয়ামের বিষয়টা জানেন, কী এখন ভিতরটা কী, তার বিষয়টা কী। এবং আমি যে একটাই কথা বলবো আপগ্রেডিং যে জেনারেশনকে, যে তারা যাতে জিনিসপত্র আগেকার যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে এবং যে ইতিহাস হারিয়ে যাচ্ছে সেটাকে যাতে তুলে ধরে রাখতে পারে এবং সেটাকে প্রিজার্ভ করে রাখতে পারে, সেইটাই মেন আমি তাদেরকে বলতে চাই আর কিছু। দেখো এখন এই মানে সোশ্যাল যে সেখানে না দিয়ে কি এগুলো যত্ন করে মিউজিয়ামে রাখা উচিত? আমি একটা জিনিস হিসাবে বলতে চাই, যদি ধরুন কারোর কিছু প্রাইভেট জিনিস থাকে, সেটাকে ধরুন টাকা পয়সা দিয়ে বেচলো, সেটাও হয়তো গিয়ে অন্য কারোর কাছে গিয়ে রইল, বাট সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে না সেই জিনিসটা, বা সেই জিনিসটা হয়তো অনেকজন দেখেও নি। বাট এই জিনিসটা যদি ওনারা মিউজিয়ামে রাখেন, এটা কিন্তু পাবলিকলি ওপেন হয়ে যাবে এবং সবাই সেই জিনিসটা এসে দেখতে পাবে, চিনতে পারবে জিনিসটা, যে জিনিসটা কী, আগেকার কী জিনিস ছিল সেটা এবং তার বিশেষত্ব। তুমি তাহলে মেসেজ সমাজের কাছে দিতে আছিস, কারোর কাছে যদি কোনো দুষ্প্রাপ্য জিনিস থাকে সে মিউজিয়ামে এসে দিই? আমি অবশ্যই চাইবো যে আমাদের চন্দননগরের মধ্যে এবং চন্দননগরের মধ্যে যারা যে পুরনো বাড়িগুলো আছে, ওনারা অনেক জিনিসপত্র আমাদের মিউজিয়ামে এসছে, আজকেও হয়তো আসবে আরও বিকালে বেশ কিছু জিনিস। তো আমি চাইবো যে যারা ওই জিনিসপত্র যাতে নষ্ট না হয়ে যায় সম্পূর্ণ, আর ওটা 10 বছর বাদে গিয়ে দেখতে পাবো যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আর পাওয়া যাবে, তো সেই জিনিসপত্রগুলো যাতে ওনারা এখানে দেন, তাহলে আমরা তো আমাদের এটাতে কিছু যায় আসবে না, বাট গোটা পাবলিক সমাজে এটা ওপেনে চলে আসবে এবং তারা সেটা দেখতে পাবে, চিনতে পারবে এবং বুঝতে পারবে যে জিনিসটার কী ভ্যালু ছিল তখনকার টাইমে, সেটাই হচ্ছে বিষয়। এখানে বলবার রয়েছে যে 1950 সালের 2রা মে স্বাধীন হলো ঠিকই, কিন্তু একটা স্বায়ত্ত শাসনের মতন ব্যবস্থা চালু হলো, তখনই কিন্তু সরাসরি ভাবে এই যুক্ত হওয়ার ঘটনাটা ঘটল না, ধাপে ধাপে হলো। একটা স্বাধীন প্রশাসনের ব্যবস্থা নিশ্চিতভাবে ভারত সরকারের সাথে তার যোগ রয়েছে। পরবর্তী অবস্থায় ধাপে ধাপে 1952 সাল এবং তারপরে চূড়ান্ত চেহারা নিল 1954 সালের 2রা অক্টোবর, যখন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ভারত সরকার চন্দননগরকে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করল। তাহলে স্বাধীন হলো 1950 সালের 2রা মে, আর পশ্চিমবঙ্গের সাথে চন্দননগর যুক্ত হলো 2রা অক্টোবর 1954 সাল। অদ্ভুত বিশেষ ইতিহাস। আর সেই স্বাধীনতার আজকে লেফটেন্যান্ট
সেলিব্রেশন হচ্ছে, ফলে তাৎপর্যটা একেবারেই ভিন্ন। আজকের দিনে দুটো ঘোষণার কথা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাতে চাইছি। চন্দননগর শহরের নামের সাথে যেটা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে চন্দননগরের হেরিটেজ। কথা বলতে গেলেই চন্দননগরের হেরিটেজের কথা চলে আসে। এই চন্দননগরের হেরিটেজ এটা যাতে উপযুক্তভাবে যথাযথভাবে মান্যতা পায়, সরকারের হেরিটেজের দৃষ্টিভঙ্গিতে যাতে এই শহরকে নজর দেওয়া হয়, তার জন্য আজকে চন্দননগর কলেজ এবং চন্দননগর কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে যৌথভাবে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন, তার মাননীয় চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়, তার কাছে আজকে আমরা প্রস্তাব পাঠিয়েছি চন্দননগর শহরকে হেরিটেজ নগরী স্বীকৃতি দেওয়ার জন্য। ফলে আজকের এই প্রেস মিটের সব থেকে যে জায়গাটাকে আমরা ট্রাস্ট করতে চাইছি, আজকের দিনটাকে আমরা সেলিব্রেট করছি, কিন্তু ভবিষ্যতের কোন কথা আমরা চন্দননগর সম্পর্কে বলতে চাইছি। আমরা ইতিহাসকে স্মরণ করছি, বর্তমান সময়কালে ইতিহাসটাকে উপযুক্তভাবে সাধারণ মানুষের কাছে যখন নিয়ে যাচ্ছি, এটুকুর মধ্যে থেকে কিন্তু আমাদের কাজ সীমাবদ্ধ থাকতে পারে না। আগামী সময়ের জন্য চন্দননগর কোন চেহারা নেবে, ফলে আজকে আমরা যৌথভাবে হেরিটেজ কমিশনের কাছে আমাদের সম্পূর্ণ প্রস্তাব লিখিতভাবে আমরা পাঠিয়ে দিয়েছি যে সিটি অফ হেরিটেজ, যেটাকে বলা হয় সিটি অফ হেরিটেজ, ডিক্লেয়ার করতে। আমাদের রাজ্যে এরকম আরো 2-3টে জায়গায় সিটি অফ হেরিটেজ আছে। সারা পৃথিবীর হেরিটেজের চর্চা যারা করেন তারা জানেন যে ওয়ার্ল্ড সিটি অফ হেরিটেজের কনসেপ্ট আছে, কিন্তু আমরা প্রথম ধাপ আমাদের রাজ্যে হেরিটেজ কমিশনের কাছে চন্দননগরকে হেরিটেজ সিটি, সিটি অফ হেরিটেজ, এটা ঘোষণা করবার আবেদন রেখেছি। আমরা আমাদের চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব, ডেপুটি মেয়র সাহেব, এই বিধানসভার মাননীয় বিধায়ক ইন্দ্রনীল সেন মহাশয়, যিনি সরকারের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রত্যেকের কাছে আজকের দিনে আমরা আবেদন রাখবো যে এই সিটি অফ হেরিটেজ যে প্রস্তাব আমরা হেরিটেজ কমিশনের কাছে রেখেছি, এটাকে মান্যতা দেওয়ার জন্য। আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে এই মান্যতাটা দিলে কি হয়, কি ব্যাপার, খুব সংক্ষেপে যদি বলি যে এই হেরিটেজ চর্চার মধ্যে মূলত দুটো বিষয় থাকে। একটাকে বলা হয় ট্যাঞ্জিবল হেরিটেজ, একটাকে বলা হয় ইনট্যাঞ্জিবল হেরিটেজ। হেরিটেজ কমিশন চন্দননগর শহরে এরকম কিছু কিছু বাড়ি, কিছু কিছু স্থাপত্য তাকে হেরিটেজ ডিক্লেয়ার করেছে। যেরকম আমাদের কলেজের যে হেরিটেজ বিল্ডিং, এটা 2010 সালে হেরিটেজ কমিশন হেরিটেজ ডিক্লেয়ার করেছে, এরকম আছে। সেগুলোর সাথে সাথে এখনো অনেক জায়গা রয়েছে যেগুলো হেরিটেজ ডিক্লেয়ার হয়নি। এর পাশাপাশি ইনট্যাঞ্জিবল হেরিটেজ, এটা চন্দননগরের সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তার মধ্যে রিলিজিয়ান হেরিটেজ রয়েছে, পলিটিক্যাল হেরিটেজ রয়েছে, কালচারাল হেরিটেজ রয়েছে। এই হেরিটেজ গুলো চন্দননগরের হচ্ছে সম্পদ। এগুলো 75 না, 100, 150, 200 বছর ধরে এর ইতিহাস, এবং সময়ের সাথে সাথে এগুলো হারিয়ে যাচ্ছে। এই আবেদনটা করার লক্ষ্য হচ্ছে যে আগামী দিনে যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, যে হেরিটেজ চন্দননগর থেকে হারিয়ে যাচ্ছে, ট্যাঞ্জেবল এবং ইনট্যাঞ্জেবল, সেগুলোকে চিহ্নিত করা
মর্যাদা দিয়ে রক্ষা করা, নিছক শুধু হেরিটেজ তকমার জন্য নয়। এই হেরিটেজ চর্চা যদি চন্দননগরের ঠিক মতন হয়, সরকার যদি এই শহরকে হেরিটেজ সিটি ডিক্লেয়ার করেন, সরকার নয়, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন যদি এটা হেরিটেজ সিটি ডিক্লেয়ার করে, তাহলে এই হেরিটেজকে কেন্দ্র করে যে ট্যুরিজম, এটাকে জোর দিতে চাইছে। হেরিটেজকে কেন্দ্র করে যে ট্যুরিজম এবং তাকে কেন্দ্র করে যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হচ্ছে, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা রয়েছে তারা এই হেরিটেজ সম্পদকে, এটা যখনই ডিক্লেয়ার হবে, যদি তারা ডিক্লেয়ার করেন, সরকার, রাজ্য সরকারের দপ্তর রয়েছে হেরিটেজ, তার কাজের অংশের মধ্যে রয়েছে, ফলে একে কেন্দ্র করে আগামী দিনে চন্দননগরে হেরিটেজ ট্যুরিজম তৈরি হবে। এবং সেটা শুধু পুরনো ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা করা নয়, পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে সেটা কিন্তু তার জীবন জীবিকার অংশ হিসেবে যুক্ত হয়ে যাবে। ফলে এটা হচ্ছে আগামী দিনের গুরুত্বপূর্ণ কাজ। এটা একটা আপনাদের কাছে ঘোষণা করা। আর দ্বিতীয় যেটা, গতকাল চন্দননগর কলেজ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শালবনী এবং খিদিরপুর কলেজ, এই তিনটে কলেজ যৌথভাবে, তার মধ্যে চন্দননগর কলেজ মুখ্য ভূমিকা নিয়েছে। আমাকে দায়িত্ব নিতে হয়েছে প্রজেক্ট কোঅর্ডিনেটরের করে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, তার কাছে গতকাল নিউ দিল্লিতে আমরা একটা প্রজেক্ট প্রপোজাল জমা দিয়েছি, যার আনুমানিক কস্ট অফ দ্য প্রজেক্ট হচ্ছে 2 কোটি টাকা। এই প্রজেক্টটা যদি অ্যাপ্রুভাল পায়, তাহলে হেরিটেজকে কেন্দ্র করে উপযুক্ত গবেষণা কলেজ মুখ্য ভূমিকা নেবে, সাথে চন্দননগর কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং চন্দননগরের বিদগ্ধ নাগরিক সমাজ থাকবে। এটাকে একটা, এই হেরিটেজকে একটা গণ আন্দোলনের জায়গায় নিয়ে যাওয়া। সুতরাং একদিকে যেরকম হেরিটেজ ট্যুরিজম, শহরকে হেরিটেজের মান্যতা দেওয়া, এর পাশাপাশি এই যে প্রকল্প আমরা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ নিউ দিল্লি গতকাল জমা দিয়েছি, সেই প্রকল্প যদি স্বীকৃতি পায়, তাহলে এই চন্দননগরকে কেন্দ্র করে গবেষণাকে আরো গভীরে নিয়ে যাওয়া যাবে, আরো বড় আকারে নিয়ে যাওয়া যাবে। কি লাভ হবে নিয়ে গিয়ে? এই গবেষণাগুলো আগামী দিনে চন্দননগরের যে ঐতিহ্য, গুরুত্ব, দেশ এবং বিদেশের বৃহত্তর প্রেক্ষাপটে আধুনিক অবস্থান থেকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে। অর্থাৎ দুটো কথা বলে শেষ করছি। এক, ইতিহাসকে স্মরণ করা, শ্রদ্ধা জানানো, বিপ্লব তীর্থ চন্দননগরের কথা জোরের সাথে উচ্চারণ করা। যে কলেজে কর্মসূত্রে যুক্ত রয়েছি একটা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা সবাই জানেন যে এই শিক্ষা প্রতিষ্ঠান 23 বছর বন্ধ ছিল শুধু স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে যাওয়ার কারণে। সুতরাং সেই কলেজ, তার মাস্টারমশাই, তার ছাত্রছাত্রী, তার অ্যালামনি, তাদের একটু বাড়তি দায়িত্ব থাকে। আমরা আমাদের সমস্ত লিমিটেশনস এর মধ্যে এই উদ্যোগগুলো নিচ্ছি। ফলে দুটো ঘোষণা, একটা হচ্ছে হেরিটেজ সিটি, সিটি অফ হেরিটেজ, এটা ডিক্লেয়ার করবার আবেদন আজকে হেরিটেজ কমিশনের কাছে জমা পড়েছে। আগামী দিনে হেরিটেজকে কেন্দ্র করে গবেষণাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নির্দিষ্ট প্রস্তাব ভারত সরকার ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের কাছে জমা দিয়েছি। এটা আগামী দিনের কর্মসূচি। আর ইতিহাসকে স্মরণ করা, স্মৃতিচারণ করা, শ্রদ্ধা জানানোর যে সীমিত উদ্যোগ, সেটা তার সাথে আজকে আমাদের পালন করা হচ্ছে। একটা অংশ সকালবেলায় হয়েছে, আর বিকেল বেলায় বাকি অংশ, যেটা সম্বোধনা দেওয়ার অংশ, সেটা
সংগঠিত করা। একটা দিনকে আমরা স্মরণ করছি চন্দননগর কলেজ এবং চন্দননগর কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন যৌথভাবে। এরকম একটা দিনে মাননীয় অধ্যক্ষ মহাশয় এইমাত্র যে ঘোষণা দুটি করলেন, তার সঙ্গে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজটা করার সুযোগ পাওয়ার জন্য চন্দননগর কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে আমরা বিগত 1 মাস যাবৎ মাননীয় অধ্যক্ষ মহাশয়ের প্রস্তাব মতো এবং আমরা আমাদের কর্মসমিতিতে আলোচনা সাপেক্ষে যে সমস্ত মানুষজনের সঙ্গে চন্দননগরের যে সমস্ত স্থাপত্য এখনো আছে, সেই সমস্ত স্থাপত্যের যারা অধিকারী যারা সেগুলোকে এখনো পর্যন্ত মেনটেন করে চলেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা তাদেরকে আজকে বিকেল বেলার অনুষ্ঠানে আনার ব্যাপারে রাজি করিয়েছি। সেই অনুষ্ঠানটা আমরা বিকেল 4:30 থেকে শুরু করব, 4:30 থেকে 6:30। আশা করি আপনারা সেই অনুষ্ঠানটিকেও কভার করবেন এবং আজকের যে সূচনা, সেই সূচনাটা আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই কলেজ কর্তৃপক্ষ যখনই যেভাবে আমাদের সহায়তা চাইবেন আমরা সেটা প্রদান করার জন্য এগিয়ে আসব। এবং তার সাথে সাথে আরো একটি ঘটনা আজকে ঘটবে, যেটা আপনারা বিকেল বেলা দেখতে পাবেন। সেটা হচ্ছে যে আমরা এই সমস্ত যে ঐতিহ্যমণ্ডিত বাড়িগুলো এখনো পর্যন্ত চন্দননগরে এক্সিস্ট করছে, সেই সমস্ত বাড়িতে যে সমস্ত পুরনো দিনের জিনিস যেগুলো অনেক মানুষের পক্ষেই দেখার সম্ভব হয় না, সেই সমস্ত বাড়িতে যাওয়াটা তো সম্ভব হয় না। তো আমরা সেই সমস্ত পরিবারগুলোর কাছে যখন বলেছি সেই সমস্ত কিছু জিনিস যদি তারা আমাদের এই চন্দননগর কলেজের যে মিউজিয়াম, সেই মিউজিয়ামকে দিয়ে সমৃদ্ধ করে, আমরা চন্দননগরের নাগরিকবৃন্দকে চন্দননগর তথা সারা ভারতবর্ষ, এখন তো সারা পৃথিবীর মানুষ এই চন্দননগর কলেজ মিউজিয়াম দেখতে আসছে। তো তাদেরকে আমরা দেখিয়ে এই যে স্যার এতক্ষণ ধরে হেরিটেজের কথা বললেন, সেই পুরনো স্থাপত্যকে আমরা যাতে প্রতিস্থাপন করতে পারি, আমরা যাতে দেখাতে পারি, সেটার একটা আবেদন রেখেছিলাম। তারা আমাদের আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যে বেশ কিছু সামগ্রী আমাদের কাছে দিয়েছেন। আজকে বিকেলবেলাও আসবেন, আগামী দিনেও আসবে। সুতরাং আমাদের এই কর্মসূচি আগামী 1 বছর ধরে চলবে এবং চন্দননগরের এই স্বাধীনতার যে 75 বছর পূর্তি হচ্ছে, সেই পূর্তিটাকে আমরা আরো সমৃদ্ধভাবে যাতে চন্দননগরের নাগরিকের কাছে আরো নানা কর্মসূচির মাধ্যমে প্রকাশ করতে পারি, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। এটাই আমাদের